হাসলিবাগের উপকথা এক নামেই যেন ভেসে ওঠে গ্রাম বাংলার ছবি। নদীর ধারে বসে থাকা আদিবাসী সাঁওতালরা কুড়ুল হাতে যেন কাঠ কাটছে, ঝড় বাদল পেরিয়ে বেঁচে থাকার লড়াই করছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কালোজয়ী উপন্যাসে আমরা পাই সহজ সরল মানুষের জীবন, তাদের হাসি কান্না, প্রেম সংগ্রাম আর শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার অসাধারণ কাহিনী। কয়েক মিনিটে এই গল্পের ভেতরে ঢুকে পড়ুন আর মনে হবে যেন মানুষের সঙ্গে হেঁটে যাচ্ছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের শক্তিশালী কথাশিল্পী। সমাজ বাস্তবতাকে তিনি এত বাস্তবভাবে আঁকতেন যে পাঠক মনে করত এ যেন নিজের গ্রামের গল্প। হাসলিবাগের উপকথা প্রকাশিত হয়েছিল 1947 সালে। তখন দেশভাগের আবহ, সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য সব মিলিয়ে সমাজ একটা উত্তাল সময় পার করছিল। সেই বাস্তবতায় আমরা দেখি উপন্যাসে চরকভূত দুই সাঁওতাল তরুণ, মাটির টান আর বনের টানে বেঁচে থাকা যোদ্ধা। রাখাল ও ফুলেশ্বরী প্রেম, দুঃখ আর ত্যাগের মিশ্রিত প্রতিচ্ছবি। চকিদার মহাজন ও জোরদাররা শোষণের প্রতীক, যারা গ্রামের মানুষকে চেপে ধরে রাখে। সাঁওতাল সম্প্রদায় এখানে চরিত্র শুধু ব্যক্তি নয়, এক একটা গোষ্ঠী ও প্রতীকে পরিণত হয়েছে। হাসলিবাগের উপকথা এমন এক উপন্যাস যেখানে ছোট গ্রাম আর সাঁওতাল সমাজের সহজ সরল জীবনকে জীবন্ত করে তুলেছেন। হাসলিবাগ এখানেই বাস সাঁওতালদের। বনের কাঠ কেটে জমিতে কাজ করে নদীর জলে মাছ ধরে তারা বেঁচে থাকে। তাদের কাছে জীবন মানে নাচ, গান, উৎসব, কিন্তু এর পাশাপাশি আছে দারিদ্র, শোষণ, বঞ্চনা। গ্রামের বাইরে থেকে আসে মহাজনরা, জোরদাররা আসে, আর তারা এই সহজ সরল মানুষদের ঘামকে মুনাফায় রূপান্তরিত করে। উপন্যাসের শুরুতেই আমরা বুঝতে পারি এ কেবল একটি প্রেম কাহিনী নয় বা গ্রামের হালচাল নয়, বরং একটা সম্পূর্ণ সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি। গ্রামে আছে রাখাল আর ফুলেশ্বরী। ফুলেশ্বরী যেন গ্রামের প্রতীকী মেয়ের প্রতিচ্ছবি, সংগ্রামী, সাহসী, দুঃখ কষ্টের ভেতরেও যার চোখে থাকে আশার আলো। রাখাল তার প্রেমিক, কিন্তু তার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব। রাখাল জানে ভালোবাসা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সমাজের অবস্থা, চারপাশের টানাপোড়েন। উপন্যাসে বারবার ফিরে আসে মহাজনের অত্যাচার। সাঁওতালরা যতই খেটে খাওয়া হোক, তারা কখনোই মুক্তি পায় না। একদিকে জমিদারের প্রভাব, অন্যদিকে মহাজনের সুদের বোঝা। মানুষ দিনের পর দিন খেটে মরলেও খালি হাত থাকে। এই অন্যায়ের চরকভূতদের ভেতরে খোঁজ জাগায়। চরকভূতরা তখন সিদ্ধান্ত নেয় শুধু সহ্য করলে চলবে না, লড়াই করতে হবে। কুড়ুল শুধু কাঠ কাটার জন্য নয়, প্রয়োজনে অস্ত্রও হতে পারে। গ্রামে তখন উত্তেজনা, ভয় আর প্রতিরোধ একসাথে তৈরি হয়। সাঁওতালরা বুঝতে শেখে প্রকৃতির মতোই তারা অবিচল। গল্পে ফুলেশ্বরী চরিত্রটা একবারে আলাদা মাত্রা এনে দেয়। সে রাখালের প্রতি ভালোবাসা পোষণ করে, কিন্তু তার চোখে শুধু প্রেম নয়, আছে সংগ্রামও। উপন্যাসের শেষে আমরা দেখি সংগ্রাম থেমে থাকে না। সাঁওতালরা বারবার উঠে দাঁড়ায়, বারবার লড়ে। তারা জানে একদিন না একদিন এই অন্যায় শেষ হবে। তাদের গান, তাদের ঢোক, তাদের নাচ প্রমাণ দেয় জীবনকে কখনো পরাজিত করা যায় না। হাসলিবাগের উপকথা তাই কেবল একটা গ্রামীণ কাহিনী নয়, এটা আসলে মানুষের বেঁচে থাকার গল্প। প্রেম আছে, দুঃখ আছে, ত্যাগ আছে, কিন্তু সবকিছুর ওপরে আছে সংগ্রাম। আর সেই সংগ্রামই এই উপন্যাসকে অমর করে রেখেছে। মানুষ মাটি ছাড়া বাঁচে না, নদী ছাড়া বাঁচে না, বন ছাড়া বাঁচে না। এই ছিল হাসলিবাগের উপকথা, এক অসাধারণ উপন্যাস যেখানে মানুষ, প্রকৃতি আর সংগ্রাম একসাথে মিশে গেছে। আপনার কি মনে হয় সাঁওতালদের প্রতিরোধ সত্যিই কি তাদের মুক্তি এনে দিতে পেরেছিল, নাকি শোষণের শেকল আরো গভীরে গেঁথেছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি কয়েক মিনিটে পেয়ে যাবেন সাহিত্যের সেরা সৃষ্টিগুলোর সহজ ব্যাখ্যা। ধন্যবাদ।